আমার নাম অমল। কলকাতায় একটা কোম্পানিতে সামান্য মাইনের চাকরি করি। অনেকদিন ধরে মামার বাড়ি আসার জন্য মন টানছিল, কাজের জন্য একদমই সময় পাইনি। নতুন বছরের ছুটিতে সময় পেয়ে ভাবলাম একবার ঘুরে আসি, তাই চলে এলাম। ধীরে ধীরে ট্রেনটা স্টেশনে এসে পৌঁছাল। তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। আমি নেমে পড়লাম। কিছুক্ষণ পরেই ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম স্টেশনে তেমন একটা লোকালিটি নেই। গ্রামের মাঝে স্টেশনগুলোতে কিছু না থাকারই কথা অবশ্য। এবার আমি ধীরে ধীরে মামার বাড়ির দিকে অগ্রসর হতে লাগলাম। গ্রামের মেঠো পথ ধরে যখন এগোচ্ছি, তখন ছোটবেলার আবছা স্মৃতিগুলো আমার মনে ভেসে আসতে লাগলো। সেই গ্রীষ্মের ছুটিতে মায়ের সাথে মামার বাড়িতে কতগুলো দিন কাটিয়েছি। কি সুন্দরই না ছিল সেসব শৈশবের প্রাণবন্ত মুহূর্তগুলো। সত্যি কিভাবে যেন দিনগুলো কেটে গিয়েছে। এসব ভাবতে ভাবতে আমি পলাশডিহি প্রাইমারি স্কুলের কাছে এসে পৌঁছালাম। ছোটবেলায় এটা এত বড় ছিল না, কিন্তু এখন বেশ বদলে গেছে। আর বদলাবেই না কেন? সে কোন ছোটবেলায় মায়ের সাথে এসেছিলাম এখানে, দেখে ভালোই লাগলো স্কুলটাকে। কিন্তু মামার বাড়ি তো এখান থেকে আরো অনেক পথ বাকি। এদিকে অন্ধকার হয়ে এসেছে, কোনো ভ্যান রিক্সা পাওয়া গেলে তো বেশ ভালোই হতো। হঠাৎ দেখলাম একটা লোক আসছে এদিকে। শীতের রাতে তার গোটা শরীর চাদরে ঢাকা, হাতে তার একটা হারিকেন। লোকটা ধীরে ধীরে এসে আমার কাছে, আমার সামনে এসে দাঁড়ালো। কি বাবু, এদিকে কোথায় যাবেন? না, মানে আমি মামার বাড়ি এসেছি। ওনার নাম ধনঞ্জয়, ধনঞ্জয় পারিয়াল। আচ্ছা, আপনি কি চিনেন তাকে? কি কি বললেন আপনি? আপনি এই বাড়িতে যাবেন? কেন, কি হয়েছে? আমারই ভালো না বাবু। লোকমুখে শুনেছি বাড়িতে নাকি অপদেবতাদের বাস। যদিও আমি কিছু দেখিনি, কিন্তু আমি নিশ্চিত ও বাড়িতে কিছু একটা থাকে বাবু। ও বাড়িতে কিছু একটা থাকে। আমি বুঝলাম এটা গ্রামের একটা রটানো কথা। গ্রামে গঞ্জে এখনো মানুষ ভূত প্রেত নিয়ে পড়ে আছে দেখছি। আমি একটু গম্ভীরভাবেই বললাম, এই তুমি থামো তো, ওই বাড়িতে কেউ না, আমার মা থাকে। যত সব। এসব বলতে বলতে লোকটা হুট করে কি যেন ভেবে থমকে গেল। আমি তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই সে বলে উঠল, বাবু, এখান থেকে সোজা গেলে প্রথম যে বাড়িটা জলাধারে পাবেন, সেটাই আপনার ওই বাড়ি। তুমি একটু আলো দেখিয়ে দিবে? না, আমি ওদিকে যাব না, আপনি একা চলে যান। কেন, তুমি ওখানে যাবে না কেন? তোমার কি ভয় টয় লাগছে নাকি? আপনি সাবধানে থাকবেন বাবু, চোখ কান খোলা রাখবেন। আমি চললুম, আর দেরি করব না। লোকটা অন্ধকারে কোথায় যেন উবে গেল। আমি অগত্যা দেরি না করে মামার বাড়ির দিকে অগ্রসর হতে থাকলাম। লোকটার কথা মতো জলাটা পেরিয়ে বাড়িটা দৃশ্যমান হলো। বাড়ির উঠোনে গিয়ে দেখলাম বাড়িটা পুরোপুরি অন্ধকার, কোথাও কোনো আলো জ্বলছে না। আমি বাইরে থেকে হাঁক দিলাম, মামা, মামা, আমি অমল, কলকাতা থেকে এসেছি। হঠাৎ করেই একটা হালকা ঠান্ডা হাওয়া যেন আমার গোটা শরীরে লেগে চলে গেল। শীতের কনকনে ঠান্ডায় যেন হাত পা গুলো অবশ হবার উপক্রম। এসবের মাঝেই হঠাৎই দরজা খোলার শব্দ পেলাম। তাকিয়ে দেখলাম চাদর মুড়ি দেওয়া একটা লোক, হাতে তার হ্যারিকেন। মুখের অর্ধেক চাদরে ঢাকার জন্য হ্যারিকেনের আলোয় তার মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তবে বুঝতে অসুবিধা হলো না যে এটি আমার মামা। মামা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি কতক্ষণ ধরে ডাকছি তোমাকে। এতদিন পরে পথ ভুলে নাকি? না না, অফিসের ছুটি পেয়ে এলাম,
ভাবলাম একটু ঘুরে আসি। ভেতরে আমি মামার পেছন পেছন ভেতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকতেই নাকে একটা ভ্যাপসা গন্ধ ভেসে এলো। অনেকদিন ধরেই দরজা জানালা বন্ধ রাখলে ঠিক এরকমই একটা গন্ধ হয়। মামা, ঘরের ভেতরটায় এরকম গন্ধ কেন? দরজা জানালা বন্ধ রাখো নাকি? আমার এখন একটু অন্ধকারই পছন্দ, তাই জানালা বন্ধ করে রাখি। আমি একটু অবাক হলাম। অন্ধকার ঘর আবার কারো পছন্দের হয় নাকি? মামা বলে উঠল, তুই কিছু খাবি তো নাকি? আমি একটু বাইরে বেরোবো, আজ বাড়িতে আমি থাকবো না। কেন, কোথায় যাবে? আমি এতদিন পরে এলাম, তুমি আজ থাকবে না বলছো? কত কথা জমে আছে তুমি জানো? আমি আর ওসব শুনে কি বা করবো? আমার তো আর। মামা থমকে গেল। আমার দৃষ্টি মামার চোখের উপর পড়তেই আমি যেন থ হয়ে দাঁড়িয়ে রইলাম। মামার ঘোলাটে চোখগুলো কেমন যেন মরা মাছের মতো নিস্তেজ এবং প্রাণহীন। মামার সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেল। ওই দিন আর মামা ফিরল না। ঘরের হারিকেনের আলোতে অল্প কিছু খেয়ে মামার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা আমার নিজেরই মনে নেই। পরদিন সকালে আমার ঘুম ভাঙল। উঠে দেখি মামা পাশেই শুয়ে আছে। মনে মনে ভাবলাম হয়তো কাল রাতে আমি ঘুমানোর পর ফিরে এসেছে, আর পরিশ্রম হয়েছিল কাল, তাই হয়তো আমাকে আর না ডেকেই সেও ঘুমিয়ে পড়েছিল। আমি বিছানা ছেড়ে উঠে একটু বাইরের দিকে এলাম। কিছুটা পথে গিয়ে এসে একটি লোকের সাথে আমার দেখা হলো। কাছে আসতেই বুঝলাম ও আমার অফিসের একজন স্টাফ। দেখা মাত্র সে আমাকে চিনে ফেলল। কি অমিত, তুমি এখানে যে? তুমিও কি এখানে ছুটি কাটাতে এসেছো নাকি? না, আমি ঠিক ছুটি কাটাতে নয়, আমি একটি বিশেষ দরকারে এই গ্রামে এসেছি। গ্রামের মোড়ল মশাই গঙ্গাধর বাবু, উনিই তো আমাকে নিমন্ত্রণ করেছেন তার কিছু বিশেষ ক্রিয়াকর্ম করানোর জন্য। বিশেষ ক্রিয়াকর্ম বলতে? বিশেষ ক্রিয়াকর্ম বলতে তন্ত্র মন্ত্রের ক্রিয়াকর্ম। এককালে আমার গুরু আমাকে কিছু তন্ত্র মন্ত্রের বিদ্যে শেখায়, সেটা দিয়েই লোকের কিছু উপকার করি। তা এই গ্রামে কি এমন হলো? শুনেছি এই গ্রামে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটছে। রাত হলেই এখানে কারো না কারো বাড়িতে শুরু হয় উৎপাত, আর এসবের কয়েকদিনের মধ্যেই ওই ঘরের কেউ না কেউ একজন শুকিয়ে মারা যায়। আর এসব যখন হয় তখন অশরীরীদের একত্রিত দৃষ্টি ওই ব্যক্তির উপর পড়ে। সবাই মিলে ধীরে ধীরে তার রক্ত চুষে নেয়। তবে যারা ঠাকুর দেবতা মেনে চলে তাদের তেমন কিছু ক্ষতি এরা করতে পারে না। আমি অমিতের কথা শুনে হা হয়ে গেলাম। এসব কি বলছে অমিত? এরকম কি আদৌ ঘটেছে, না সবটাই মানুষের ভ্রান্ত ধারণা? কিছুক্ষণ চুপ থেকে আমি অমিতকে বললাম, কই, আমি তো তেমন কিছুই বুঝলাম না এখানে। জায়গাটা আমার বেশ নিরিবিলি আর ভালোই লাগছে, শহরের কোলাহল থেকে অনেক আলাদা। ঠিক আছে, আমি এলাম, বুঝলি, পরে কথা হবে। এই বলে অমিত চলে গেল। আমিও মামার বাড়িতে ফিরে এলাম। ফিরে দেখি মামা ঘরে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। ঘরের জানালা আবারও সব বন্ধ, আর সেই একই রকম ভ্যাপসা গন্ধে ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। আমি বললাম, মামা এসব কি? এই সকালবেলা তুমি জানালা বন্ধ করে এভাবে শুয়ে আছো কেন? আর কাল তুমি কোথায় ছিলে? তোমার জন্য অপেক্ষা করে আমি ঘুমিয়ে পড়লাম। প্রথমে মামা কোনো কথা বলল না, কিন্তু আমি একটু মামার দিকে এগোতেই মামা অদ্ভুত গলায় বলে উঠল, কার সাথে দেখা করে এলি? গ্রামে নতুন এসেছে ছেলেটা, ওকে আজকেই গ্রাম থেকে চলে যেতে হবে। আমি সচরাচর কারো অনিষ্ট করি না, তবে আমার পথের বাধা হলে ও স্ত্রী পুত্র পরিবার আমি সবাইকে কিন্তু দেখে নেব। মামার মুখে এসব কথা শুনে
আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। এসব কি শুনলাম? তাহলে কি আমার মামা আর মানুষ নেই, উনি কি অন্য কিছু? এসব ভাবতে ভাবতে মামা আমাকে বলে উঠল, কি ভাবছিস? যা, ওকে গিয়ে বলে দিয়ে গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িতে ওকে পেয়ে যাবে। ও এখন জমিয়ে গল্পে মেতেছি। আমার সাথে টক্কর। আমি ছুটে বাইরে বেরিয়ে গেলাম। তাড়াতাড়ি গঙ্গাধর বাবুর বাড়িতে ছুটলাম। গিয়ে দেখি সত্যি অমিত উঠানে বসে গল্প করছে। আমাকে দেখে সে বলে উঠল, কিরে, তুই এই অবস্থায়? কি হয়েছে তোর? তোর বড় বিপদ, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। আমি অমিত আর মোরল মশাইকে পুরো ঘটনাটা খুলে বললাম। সবটা শুনে মোরল মশাই বললেন, তুমি এক কাজ করো, এই বাড়িতে তুমি আর যেও না। অনেকদিন আগেই ওখানে সবাই এক অজানা জ্বরে গত হয়েছিল। ওদেরকে কেউ পোড়ানোর জন্য এগিয়ে আসেনি। লাশগুলো ওই ঘরের ভিতরেই পচে নষ্ট হয়ে যায়। আর সেই রোষেই এত রাগ ও গ্রামবাসীদের উপর। এসবের মাঝে হঠাৎ করে অমিতের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই শুনতে পেলাম, তাড়াতাড়ি চলে আসো, হঠাৎ বাবুর জ্বর এসেছে। আমার মনে হয় এখানে আমার আর থাকা ঠিক হবে না। ওর দৃষ্টি আমার পরিবারের ওপর পড়েছে। আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, নইলে আমার বিপদ হয়ে যাবে। এই বলে অমিত সেখান থেকে চলে গেল। আমি মোরল মশাইকে জিজ্ঞাসা করলাম, এখন তাহলে উপায় কিভাবে এসবের থেকে মুক্তি মিলবে গ্রামের মানুষের? এইসব জিনিস একবার পেছনে পড়লে এদের থেকে বাঁচা খুব কষ্ট। অন্য কোনো পথ ভাবতে হবে। খুব ভালো সাধককে আনতে হবে আমাদের গ্রামে। তুই এখন একটু এসো আমার সাথে। এসব বলে আমি আর মোরল মশাই চললাম পাশের গ্রামের প্রান্তে অবস্থিত একটা শ্মশান ঘাটের দিকে। গিয়ে দেখলাম একজন তান্ত্রিক শ্মশানের মাঝখানে বসে যজ্ঞ করছেন। আমরা যেতেই তিনি আমাদের বলে উঠলেন, তোরা পাপী, তোদের পাপের ফল ভোগ করতেই হবে। কেউ বাঁচবি না তোরা। তোরা একটা মানুষকে সৎকার অব্দি করিসনি, তাকে মুক্ত করিসনি। তোরা সবাই এর ফল ভোগবি। চলে যা তোরা, যা বলছি, এক্ষুনি চলে যা বলছি। তান্ত্রিক এক প্রকার আমাদের তাড়িয়ে দিল। আমরা শূন্য হাতে ফিরে এলাম মোরল মশাইয়ের বাড়ির দিকে। আমাদের মনে তখন গভীর চিন্তার পাহাড়। তাহলে কি গ্রামের মানুষরা এভাবেই প্রাণ দেবে নাকি একে একে? না, আমি বেঁচে থাকতে এমনটা একদম হতে দেব না। আমাদের ওই প্রতিকার নিজেদেরকেই করতে হবে। কিন্তু কিভাবে? আমরা তো তেমন কিছুই জানি না। এই বলে মোরল মশাই তার প্রতিকারের উপর আমাকে বলতে লাগলো। আমি মন দিয়ে সবটা শুনলাম। এরপর তিনি বললেন, চলো তাহলে সবাই বাড়িতে গিয়ে বলে দিয়ে আসি। আজ রাতেই যা করার করতে হবে, দেরি করা চলবে না। হ্যাঁ, চলুন তাড়াতাড়ি। আমরা দুজনে গিয়ে সবার বাড়িতে বলে আসলাম সেই প্রতিকারের কথা। বাড়িতে ফিরে আমরা রাতের অপেক্ষায় রইলাম। সন্ধে নামতেই দেখলাম কিছু গ্রামবাসী হাতে একটা করে মশাল নিয়ে মোরল মশাইয়ের বাড়ির দিকে আসছে। এরপর আমরা সবাই মিলে চললাম আমার মামার সেই বাড়ির দিকে। বাড়ির সামনে আসতে গাটা যেন কেমন ঝমঝম করে উঠল। প্রকাণ্ড বাড়িটা অন্ধকারে যেন এক মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। মোরল মশাই আগে ঘরটার চারপাশে কিছু ধুনোর গুঁড়ো ছড়িয়ে দিল। আমরা আর দেরি না করে মোরল মশাইয়ের কথা মতো মশলাগুলো নিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দিলাম। চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে লাগলো প্রকাণ্ড বাড়িটা। আর বাড়ির ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে লাগলো। কে যেন বলতে লাগলো, মোড়ল,
তোর আমি শেষ দেখে ছড়াবো। শুকনো খড়কুটোর মতো বাড়িটা পুড়ে ছারখার হয়ে গেল। আমরা সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি মোড়ল মশাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি যে এসব করবেন এটা আগে থেকে সেই অপশক্তি টের পেল না কেন? আসলে আমাকে আগে থেকেই তোমার বন্ধু একটা তাবিজ দিয়ে রেখেছিল, যেটার জন্য এসবের বিন্দুমাত্র টের পায়নি অপশক্তি। আজ তোমার বন্ধু ওটা যদি না দিত, তাহলে এখন কি যে হতো। এবার আমরা সবাই মিলে আমরা নিজেদের বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু একটা বিষয় এখনো মনে দাগ কেটে রইল। এই ঘটনা কি গঙ্গাবাবুর কোনো বড় বিপদের সূত্রপাত ঘটালো? জানি না কি হবে, তবে সময় এর উত্তর অবশ্যই দেবে।